নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরেকটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। বন্ধুরা, প্রত্যেক দিনের কাজগুলো আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে করতে পারি, কাজগুলো যেরকম সহজ হয়ে যায়, সেই সঙ্গে কিন্তু আমরা নিজেদের জন্য কিছুটা হলেও সময় বের করতে পারি। এমনই কিছু ছোট ছোট কিচেন টিপস আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি টিপসগুলি তোমাদের কাজে লাগবে। প্রথমে যে টিপসটি শেয়ার করছি বন্ধুরা, মূলো তো আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি শীতকালে, কিন্তু মূলো খাওয়ার পর যে মূলোর শাকটা থাকে এটাকে ফেলে দিই। কিন্তু বন্ধুরা, মূলো যেরকম উপকার, মূলোর শাকটাও কিন্তু তার থেকে দ্বিগুণ বেশি উপকারী। কারণ প্রচুর পরিমাণে ফাইবার আছে, এমনকি সেই সঙ্গে ভিটামিন সি আছে। তাহলে এটাকে আমরা মূলো শাকটাকে ফেলে না দিয়ে কিভাবে ইউজ করতে পারি। সবার প্রথমে যে নিচের দিকের মোটা ডান্ডিগুলো আছে সেটাকে আমি কেটে দেখো এইভাবে বাদ দিয়ে দিচ্ছি। তারপর বন্ধুরা, মূলো শাকটাকে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি ছুরির সাহায্যে। ডান্ডিটার অংশটা বন্ধুরা, এটা কিন্তু সহজে সেদ্ধ হতে চায় না, তো অনেকটা সময়ও লেগে যায়। তাই আমি পাতার যে কচি পাতার অংশগুলো সেগুলোই আমি নেব। দেখো কেটে নিলাম। এবার একটি পাত্রের মধ্যে আমি তুলে নিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ নুন দিয়ে মূলোর যে শাকটা আছে এইভাবে আমি একটু চটকে নেব। এর ফলে যে অনেক সময় অনেকেরই মূলো গন্ধটা কিন্তু পছন্দ হয় না। এইভাবে তোমরা যদি একটু নুন দিয়ে হালকা করে একটু চটকে নাও, তাহলে কিন্তু যে স্ট্রং গন্ধটা সেটা বেরিয়ে যাবে, শাকটাও নরম হয়ে মজে যাবে। এবার দেখো বন্ধুরা, গ্যাসের ওপর আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের ওপর আমি দিয়ে দিলাম 5 ফোড়ন। 5 ফোড়নের ওপর একটি শুকনো লঙ্কা দিয়ে যখন আমাদের ফোড়নটা রেডি হয়ে যাবে, এর মধ্যে আমি সামান্য পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। হালকা ভাজা হয়ে গেলে বন্ধুরা, এখানে আমি ছোট টুকরো করে আলু কেটে নিয়েছি, আলুটা দিয়ে দিলাম। আলুর মধ্যে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে আলুটাকেও আবার কয়েক সেকেন্ড একটু ভেজে নেব। আমাদের পুরোপুরি ভাজা হয়ে গেছে বন্ধুরা। এবার যে মূলো শাকটাকে নুন দিয়ে আমরা চটকে রেখেছিলাম সেই মূলো শাকটা দিয়ে দেব। এখানে নুনের পরিমাণ কিন্তু কম দিতে হবে, যেহেতু মূলো শাক নুন দিয়ে চটকেছি তাই ওর ভিতরেও কিন্তু নুন আছে। 1 মিনিট মতো একটু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর বন্ধুরা দেখো, মূলো শাকটা আমাদের পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। ফেলে না দিয়ে তোমরা কিন্তু এইভাবে মূলো শাকটা তৈরি করে খেতে পারো। ভাত রুটির সঙ্গে দারুণ লাগে খেতে। আশা করছি এই রেসিপিটি তোমরা যদি এইভাবে তৈরি করো তোমাদেরও ভালো লাগবে। টিপসটি তাহলে দেখে নি বন্ধুরা। অনেক সময় দেখা যায় তরকারি রান্না করার পর আমরা বুঝতে পারি যে তরকারির মধ্যে তেলের পরিমাণটা বেশি পড়ে গেছে। আর অতিরিক্ত তেল খাওয়াও তো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাই এক্সট্রা তেলটা আমরা কিভাবে তুলতে পারি চলো দেখে নিই। গোল হাতার মধ্যে কিছুটা বরফ নিয়ে নিচ্ছি। এই হাতাটা এবার যদি আমরা তেলের ওপরে ধরি বন্ধুরা, বরফ যেহেতু রয়েছে ওপরে, ঠান্ডার কারণে তেলটা কিন্তু হাতার তলায় খুব সহজে এরম জমাট বেঁধে ওপরে উঠে আসবে। এতে কিন্তু আমাদের তরকারির যে অতিরিক্ত তেলটা আমরা আলাদা করে নিতে পারবো। টিপসটি যদি ভালো লাগে থাকে বন্ধুরা, অবশ্যই অ্যাপ্লাই করো। আশা করছি তোমাদেরও কিন্তু উপকারে আসবে। দেখো বন্ধুরা, আমি কতটা তেল আলাদা করে নিলাম। তাহলে চলো পরবর্তী টিপসটি আমরা দেখে নিই। বন্ধুরা, এখানে দেখো আমি নিয়ে নিয়েছি একটি পলিথিন। আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। পলিথিনটাকে সবার প্রথমে বন্ধুরা আমি হাতে এইভাবে পরে নিচ্ছি। তারপর আমি পলিথিনের ওপরে একটি পুরনো মোজা পরে নেব। এটাকে কি কাজে ব্যবহার করব বন্ধুরা, চলো তাহলে দেখে নিই। বন্ধুরা, দেখতে পাচ্ছ আমাদের যে বেসিন থাকে বা সিঙ্ক থাকে, দেখা যায় অতিরিক্ত নোংরা হয়ে যায়। আর বেসিনের মধ্যে আমরা অনেকেই দাঁত ব্রাশ করি কিংবা কপ থুতু ফেলে থাকি। আমাদের ডাইরেক্ট হাত দিয়ে পরিষ্কার করতে অনেক সময় ঘেন্নাও লাগে। আর বন্ধুরা, আমরা যখন এটা হাত দিয়ে পরিষ্কার করি হারপিক দিয়ে, হারপিক আমাদের হাতে লেগে যাবার চান্স থাকে। আর এখানে দেখো আমি যেহেতু মোজা পরে নিয়েছি, আমার কিন্তু কোনো রকম কসবাইট ব্যবহার করতেই হবে না। সামান্য হারপিক লাগিয়ে নিচ্ছি। তারপর মোজার সাহায্যে যদি এইভাবে বেসিনটাকে ডলে নিই বন্ধুরা, কত সুন্দর পরিষ্কার হয়ে যাবে কোনো রকম কসবাইট ব্যবহার করা ছাড়াই। আর হারপিকটাও কিন্তু আমাদের হাতে লাগবে না। দেখো আমি 1 মিনিট মতো ডলে নিচ্ছি। তারপর আমি তোমাদের জল দিয়ে ধুয়েও দেখাচ্ছি বন্ধুরা যে কতটা সুন্দর পরিষ্কার হলো আমাদের বেসিনটা। বন্ধুরা, এবার তোমরা দেখো আমার বেসিনটা কতটা সুন্দর পরিষ্কার হলো। একেবারে যেন মনে হচ্ছে নতুনের মতো, যে নতুন সবে বসানো হয়েছে। তাহলে এই টিপসটি তোমরাও অ্যাপ্লাই করতে পারো। এবার আমি মোজাটা খুলে তোমাদের কাছে আমার হাতটা দেখাচ্ছি। দেখো হাতটা কিন্তু একটু জলে ভেজে নিই। এর ফলে অনেক সময় আমাদের হারপিক যদি হাতে লেগে যায়, হাতটা কিন্তু চুলকানি, র্যাশেস, নানা রকম সমস্যা দেখা দেয়। তাই তোমরা হারপিক ডাইরেক্ট ইউজ না করে এইভাবে ইউজ করতে পারো। তোমাদের হাতটাও কিন্তু ভালো থাকবে। পরবর্তী টিপসটি তাহলে দেখে নিই। বন্ধুরা, এখানে দেখো আমি কিছুটা পরিমাণ নিয়ে নিয়েছি আমাদের বাড়িতে যে নষ্ট হয়ে যাওয়া লেবু থাকে সেই লেবু। এখানে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আর লেবুর খোসাও নিয়ে নিয়েছি, সেটাকেও টুকরো করে কেটে নেব। কি কাজে ব্যবহার করব চলো তাহলে দেখে নিই। এখানে আমি বন্ধুরা নিয়ে নিয়েছি মিক্সার জার। মিক্সার জারের মধ্যে লেবুর টুকরো করা অংশগুলো দিয়ে দেব। বন্ধুরা, মিক্সার জারে তো আমরা প্রত্যেকেই মশলা বেটে থাকি বা পেস্ট করে থাকি।
যখন আদা রসুন এই জাতীয় পেঁয়াজ পেস্ট করি না, মিক্সার জার থেকে বাজে একটি দুর্গন্ধ বের হতে থাকে। যতই আমরা সাবান লিকুইড দিয়ে পরিষ্কার করি, গন্ধটা কিন্তু যেতে চায় না। তাছাড়াও বন্ধুরা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ নুন। এবার মিক্সার জারটাকে 1 মিনিট খুব ভালো করে ঘুরিয়ে নেব। দেখো সামান্য পরিমাণ জল দিতে হবে বন্ধুরা। এর ফলে যেটা হবে, আমাদের মিক্সার জারের মধ্যে যে আদা রসুন পেঁয়াজের বাজে দুর্গন্ধ থাকে সেটাও চলে যাবে। আর মিক্সার জারের ব্লেডটা বন্ধুরা অনেক সময় হয় অনেক দিন ব্যবহার করতে করতে ধারটা কমে যায়, নুন দেওয়ার কারণে কিন্তু ধারটাও ফিরে আসবে। এবার আমি তোমাদের জল দিয়ে ধুয়ে দেখাচ্ছি কতটা সুন্দর মিক্সার জারটা আমাদের পরিষ্কারও হলো, বাজে দুর্গন্ধও চলে গেল, সেই সঙ্গে ব্লেডটার ধারটাও ফিরে এসেছে। আশা করছি টিপসটি কাজে লাগবে বন্ধুরা, অবশ্যই তোমরা অ্যাপ্লাই করো। পরবর্তী টিপসটি তাহলে দেখে নিই বন্ধুরা। এখানে দেখো একটি পাত্র নিয়ে নিয়েছি, পাত্রের মধ্যে আমি 1 গ্লাস পরিমাণ জল নিয়ে নিয়েছি। হাফ লেবুর টুকরো আমি কেটে নিয়ে লেবুর রসটা এই জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। তারপর বন্ধুরা এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ পরিমাণ বেকিং সোডা। বেকিং সোডা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই যে মিশ্রণটা তৈরি করে নিলাম, এটাকে কি কাজে ব্যবহার করব চলো তাহলে দেখে নিই। এখানে একটি কাপড় নিয়েছি, এই কাপড়টাকে মিশ্রণের জলে ভালো করে ডুবিয়ে নেব। তারপর যে অতিরিক্ত জলটা আছে সেই জলটাকে এইভাবে চেপে বের করে দেব। চলো তাহলে দেখে নিই কী কাজে ব্যবহার করি। বন্ধুরা আমরা ফ্রিজের মধ্যে তো আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র খাবার দাবার রেখে থাকি, এর ফলে এই ফ্রিজের যে জায়গাগুলো আছে না, এর মধ্যে অনেক সময় ডাল তরকারি পড়েও যায়, এমনকি বাজে খাবারের দুর্গন্ধও বের হয়। তাই আমরা যে কাপড়টার মধ্যে মিশ্রণটা ডুবিয়ে নিয়েছিলাম সেই কাপড়টা দিয়েই আমি যে এই ফ্রিজের যে তাকগুলো আছে এগুলো পরিষ্কার করে নিচ্ছি। এর ফলে ফ্রিজটার ভেতরটাও সুন্দর পরিষ্কার হয়। আর বন্ধুরা বাজে যে একটি খাবারের দুর্গন্ধ থাকে সেই দুর্গন্ধটাও চলে যায়। দেখো এইভাবে আমি পরিষ্কার করে তোমাদের দেখাচ্ছি বন্ধুরা। দেখতে পাচ্ছ এই তাকের সাইড দিয়ে অনেক সময় তরকারি পড়ে যাওয়ার কারণে কিন্তু নোংরা জমতে থাকে, এগুলো শুকিয়ে যায়। এগুলোকে আমাদের অবশ্যই সপ্তাহে 1 দিন কিংবা 2 দিন এইভাবে যদি আমরা ফ্রিজ পরিষ্কার করি, তাহলে কিন্তু ফ্রিজ থেকে আর কোনো বাজে দুর্গন্ধও বের হবে না, সুন্দর একটি মিষ্টি গন্ধ থাকবে। যেহেতু এখানে আমি লেবুর রস দিয়েছি, বেকিং সোডা দিয়েছি। তাহলে বন্ধুরা এই টিপসটি তোমরাও অ্যাপ্লাই করো, আশা করছি তোমরাও কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে। দেখো আমার ফ্রিজটা এখন কতটা সুন্দর পরিষ্কার হয়েছে। তাহলে চলো বন্ধুরা আমরা পরবর্তী টিপসটি দেখে নিই। বন্ধুরা আমাদের অন্যান্য সময়ের থেকে শীতকালে কিন্তু গ্যাসের খরচাটা অনেকটাই বেশি হয়, কারণ শীতকালে দেখা যায় যে কোনো জিনিস কিন্তু আগের গরমকালের তুলনায় বেশি একটু ঠান্ডা থাকে, যেটা আমাদের গরম করতে অনেকটা সময় লাগে। আরও একটি সমস্যা দেখা যায় শীতকালে, গ্যাস কিন্তু জমে যায় ঠান্ডার কারণে। অনেক সময় দেখা যায় গ্যাস আমরা রান্না করতে বন্ধ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা ভাবি গ্যাসের সিলিন্ডার শেষ হয়ে গেছে, আবার নতুন সিলিন্ডার লাগাই, কারণ নিচের দিকে কিন্তু গ্যাস জমতে শুরু করে। তাই প্রথমেই যে টিপসটি আমাদের শেয়ার করতে হবে, আমরা প্রত্যেকেই যেটা করে থাকি গ্যাসের সিলিন্ডারটাকে আমরা রান্নাঘরে মেজোতে রেখে দিই। এর ফলে মেজোর যে ঠান্ডাটা সেটা কিন্তু গ্যাসের সিলিন্ডারটার গায়ে লাগে, এর ফলে নিচের দিকের গ্যাসটা একেবারে জমে যায়। তাই আমাদের বাড়িতে যদি এরকম কোনো বস্তা থাকে তার উপরে তোমরা যদি গ্যাসের সিলিন্ডারটাকে রেখে দাও, তাহলে কিন্তু নিচের যে গ্যাসটা সেটা জমবে না, আর আমাদের মেঝেটাতেও কোনো দাগ হবে না। আরও একটি কাজ বন্ধুরা তোমরা করতে পারো, অনেক সময় দেখা যায় রান্না যে অনুষ্ঠান বাড়িতে গ্যাস জমে যাওয়ার কারণে তারা কিন্তু গরম জল গ্যাসের সিলিন্ডারের ওপর ঢেলে দেয়, যাতে গ্যাসটা যে জমাট বেঁধে গেছে ঠান্ডার কারণে সেটা যাতে আবার তরল হয়ে যায়। তা আমাদের প্রত্যেক দিনের বাড়িতে তো আর সেই সব কাজ করা সম্ভব নয়। তাই আমরা যেটা করতে পারি, আমাদের বাড়িতে যে কোনো ধরনের পুরনো জ্যাকেট বা সোয়েটার যদি থাকে, যেটা আমরা কোনো কাজে লাগাই না, এমনি বাড়িতে রয়েছে পুরনো নষ্ট হয়ে গেছে, সেরকম জ্যাকেট বা সোয়েটার তোমরা যদি এইভাবে গ্যাসের সিলিন্ডারের ওপর পরিয়ে দাও বন্ধুরা, তাহলেও লক্ষ্য করবে গ্যাস তোমাদের যেরকম গরমকালে বেশি দিন যায় সেরকমই যাবে, কারণ গ্যাস কিন্তু জমাট বাঁধবে না। এটা এই টিপসটি তোমরা ভীষণ কার্যকারী, অ্যাপ্লাই করে দেখো বন্ধুরা। এটা আমি বলছি না, তোমরা গুগলেও সার্চ করে দেখতে পারো, শীতকালে কিন্তু ঠান্ডার কারণে গ্যাস জমতে শুরু করে। এই টিপসটি অ্যাপ্লাই করো, এতে কিন্তু তোমাদের গ্যাসটা অনেক দিন পর্যন্ত যাবে, জমাট বাঁধবে না। আর বন্ধুবান্ধবদের কাছেও তোমরা এই টিপসটি বেশি বেশি করে শেয়ার করো। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।